হ্যালো বন্ধুরা, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা যারা আমার আগের এপিসোড দেখেছো তারা জানো যে আমি 22শে এপ্রিল নাগাদ পেহেলগামে ছিলাম। 22শে এপ্রিল 2025 ইতিহাসের পাতায় একটা রক্তাক্ত দিন। সকলেই জানো, সারা বিশ্ব জুড়ে যেখানে কলরব উঠেছিল এরকম একটা মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে, মানে ভারতবর্ষের কাশ্মীরের অন্তর্গত পেহেলগামে একটা ট্যুরিস্ট স্পটে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কিছু দুষ্কৃতীরা পর্যটকদের উপরে গুলি চালিয়েছিল। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে এরকম প্রতিহিংসা ভাবা যায় না। যাই হোক, আমরা বরাত জোরে সেদিন বেঁচে গেছিলাম, কারণ লাস্ট মোমেন্টে এই পেহেলগামের বৈশালান ভ্যালিতে যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছিলাম। তবে এখনো বলছি বন্ধুরা, যারা প্রথমবার আমার এই এপিসোড দেখছো তারা আমার আগের এপিসোডগুলো একবার দেখে এসো। তার আগের দিন যখন আমি পেহেলগামে পৌঁছেছিলাম সেই রাস্তাটাও কিন্তু খুব সহজ ছিল না। অনেক রকম বাধা বিপত্তি পেরিয়ে তবে সেদিন পেহেলগামে পৌঁছেছিলাম। হয়তো সেটা কোনো ভগবানের দেওয়া আগাম সতর্কতা ছিল। যাই হোক, পেহেলগামে পৌঁছাবার পর আমাদের মূল উদ্দেশ্য ছিল যেগুলো সবচেয়ে বেশি ফেমাস টুরিস্ট স্পট, মানে ABC ভ্যালি। A ফর আরু, B ফর বেতাব আর C ফর চন্দনওয়ারি। এইগুলোকে আগে দেখতেই হবে। তারপর সময় সুযোগ পেলে বিখ্যাত বৈশালান ভ্যালি, যেটাকে আজকাল মিনি সুইজারল্যান্ড বলেও লোকজন আখ্যা দিচ্ছেন, সেখানেও পারলে একবার ঘুরে আসা যাবে। 21শে এপ্রিল যেহেতু পেহেলগামে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিল, সেই জন্য একসাথে 3টে ভ্যালি সেদিন কভার করা মোটেই পসিবল ছিল না। তাই আমরা হোটেলে চেক ইন করে সামান্য কিছু খেয়ে আমার প্ল্যান মতো ভাবলাম একটা যে কোনো ভ্যালিকে আমরা ভালো করে এক্সপ্লোর করব। সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে। কাশ্মীরের প্রতিটা জায়গায় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর, তবু তারই মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে পেহেলগাম বোধহয় অতীব সুন্দর। আমাদের যাতায়াতের রাস্তাটা একদম মাখনের মতো ছিল, আর দূরে দেখতে পাচ্ছিলাম গিরিরাজকে মাথা উঁচু করে আমাদেরকেই যেন স্বাগতম জানাচ্ছিল। এই যে একদম কাছাকাছি পৌঁছে গেছি, এবার শুধু মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা। তাড়াতাড়ি কখন যে ঢুকবো, ভেতরে ভেতরে আমরা কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। দূর থেকে পার্কিং এর জায়গাটা দেখা যাচ্ছিল, আর ভর্তি ভর্তি গাড়ি। কত যে টুরিস্ট এসছে এসব গুণে শেষ করা যায় না। আমাদের মতো প্রতিটা মানুষের কাছেই তো কাশ্মীর ভীষণ প্রিয়। চলে এসছি মেন গেটের সামনে। এই যে বেতাব ভ্যালি লেখা মূল ফটো, আর এপাশে রয়েছে কাউন্টার। অ্যাডাল্টের জন্য পার হেড 100 টাকা আর বাচ্চাদের জন্য 50 টাকা করে। তবে 5 বছরের নিচে টাকা লাগবে না। দেখলে তো বন্ধুরা, বেতাব ভ্যালিতে ঢোকার সাথে সাথে পর্যটকদের কি উচ্ছ্বাস, আর আমিও সেটাকে একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। এই যে নদীটা দেখছো, এটার নাম হচ্ছে লিডার নদী। কি তার গর্জন! আর এনাকে দেখো সানগ্লাস পরে দিব্যি পোজ দিচ্ছে। চাইলে তোমরাও পোজ দিয়ে এনার সাথে ছবি তুলতে পারো, তবে অবশ্যই একটা মূল্যের বিনিময়। বেতাব ভ্যালি, এই ভ্যালিটার নামকরণ বলিউডের একটা জনপ্রিয় সিনেমার নামেই নামাঙ্কিত। সানি দেওল আর অমৃতা সিং অভিনীত বেতাব সিনেমাটার শুটিং এই ভ্যালিটাতে হয়েছিল, আর তারপরে এই ভ্যালিটা খুব জনপ্রিয় হয়ে যায়। জায়গাটা রিল্যাক্সেশনের জন্য অসাধারণ। প্রাকৃতিক সৌন্দর্য তো অনবদ্য বটেই, কিন্তু এখানে এসে
কোনো কোনো জায়গায় থমকে দাঁড়িয়ে ভাবতে হয়, সত্যি আমরা কোথায় রয়েছি। ভাগ্যে আমাদের কি লেখা ছিল জানি না, তবে এত আনন্দ করবার মন নিয়ে ঢোকবার পরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামে, এবং এই বৃষ্টি প্রায় থামবার মতো নয়। চারপাশে দেখছি শিলাবৃষ্টি হচ্ছে। প্রচুর মানুষজন ভয় ভ্যালিটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখো, এক পাশে এসে দেখলাম যে এই ভ্যালির মধ্যে কি কি অ্যাক্টিভিটি হতে পারে বা স্পেশাল স্পটগুলো কোনগুলো রয়েছে। এই যে বন্ধুরা দৃশ্যটা দেখছো, এটা একদম কাশ্মীরের নিজস্ব আইডেন্টিফিকেশন। মাইলের পর মাইল যেদিকে দুচোখ যাবে শুধু সবুজের তৃণভূমি, আর তার মধ্যে উঁচু উঁচু পাইন গাছ, দেওদার আঁকড়োর। কি যে অপূর্ব, কি আর বলবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পেহেলগাঁও। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি পেহেলগামে, আর পেহেলগামে পৌঁছাবার পরই খুব তাড়াতাড়ি লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি এখানকার যে ডেস্টিনেশনগুলো আছে, টুরিস্ট স্পটগুলো, ওগুলো দেখার জন্য। প্রথম দিন আমরা ঠিক করেছি যেহেতু আমার সাথে ছোট বাচ্চা আছে, মা আছে, আমরা প্ল্যান করে নিয়েছি যে আজকে আমরা বেতাব ভ্যালিটা ভালো করে দেখব। তার থেকেও বড় রিজন হলো এখানে খুব বৃষ্টি পড়ছে। সেক্ষেত্রে আমার মনে হয়েছে অ্যাটলিস্ট একটা জায়গাও যদি খুব ভালো করে দেখা যায় তাহলেও ভালো। আমরা এখানে ঢুকবার পরই খুব জোরে বৃষ্টি এসছে। জাস্ট এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি, তখন একটু টেনশনেই পড়ে গেছিলাম, শিলা বৃষ্টি হচ্ছিল। তবে এটা বলতে পারি, সবাই বলে এই যে পাহাড়ের ওয়েদারের কোনো ভরসা থাকে না, সেটা যেমন ঠিক আমার মনে হয় ভালোবেসে তোমরা যদি কোনো কিছু একটা উইশ করো না, সেটা ফুলফিল হওয়ারই আছে। খুব জোরে জোরে শিলাবৃষ্টি পড়ছিল, বাট আমার মন একদম চাইছিল না চলে যেতে। গেটের সামনেই দাঁড়িয়েছি, 5 মিনিটও হয়নি আমরা ঢুকেছি। জাস্ট আমার মনে হচ্ছিল বৃষ্টি বোধহয় একটু ধরে যাবে। আমি সেই ধৈর্যটা নিয়ে বাড়ির লোককে কনভিন্স করে একটু দাঁড়িয়ে গেছিলাম, এবং ফাইনালি কিন্তু সত্যি বৃষ্টি ধরে গেছে। তো আমার একটাই রিকোয়েস্ট, মন থেকে কোনো জিনিস চাইবে, দেখবি ঠিক ভগবান সেটা দেখে নেবেন। দেখছো বন্ধুরা, কি অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, এবং এই দৃশ্য শুধুমাত্র দু চোখ ভরে উপভোগ করার জন্য। শুধু প্রকৃতি প্রেমীরা নয়, যে কোনো মানুষ এই জায়গায় আসলে প্রেমে পড়তে বাধ্য। বন্ধুরা, এতক্ষণ ধরে বেতাব ভ্যালির প্রচুর গুণগান গাইছিলাম শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, তবে ঐতিহাসিক দিক থেকেও এর একটা আলাদা গুরুত্ব আছে বলে শোনা যায়। শুনলাম প্রাচীন সিল্ক রুটেরও একটা অংশ বলে এই ভ্যালিটাকে মনে করা হচ্ছে, যেটা কাশ্মীরের সাথে লাদাখকে সংযোগ স্থাপন করছে। এছাড়া যেহেতু এই জায়গাটা চন্দনওয়ারির কাছাকাছি পড়ে, সেই জন্য ভাবা হয় শিব অমরনাথ যাত্রার সময় যে পথটা বেছে নিয়েছিলেন, সেটাও কিন্তু এই বেতাব ভ্যালির মধ্যে দিয়েই রয়েছে। পেহেলগামে ঢোকার মুহূর্ত থেকে এখনো অবধি দেখছিলাম প্রকৃতি কিন্তু ক্ষণে ক্ষণে তার রূপ বদলাচ্ছে। কখনো একদম ব্রাইট সানি ওয়েদার, কখনো আবার শিলাবৃষ্টি, সব মিলে মিশে একাকার হয়ে গিয়ে একটা দারুণ ভিউ দিচ্ছিল। শ্রীনগরে যখন ছিলাম তখন চারপাশে প্রচুর চিনার গাছ চোখে পড়ছিল, আর পেহেলগামে পৌঁছাবার পর দেখলাম অ্যালপাইন ট্রিয়ের আধিক্য। বারবার ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, তাই জন্য এই বেতাব ভ্যালির এই ভাস্ট যে জমিটা, সেটাতে কিন্তু বেশ পিছল ছিল। কিন্তু ওই যে হয়, প্রাকৃতিক সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে সব ভুলে গেছি, আর আনন্দে আত্মহারা হয়ে দৌড়াতে দৌড়াতে ধুমপটাশ বেশ জোরে পায়ে লেগেছে, হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। কি করব, তাই ভাবলাম এবারে আর রিস্ক নেওয়া যাবে না, ফিরে আসতে হবে। চলে আসলাম পেহেলগামের মূল মার্কেটের কাছে।
রাস্তা দিয়ে দেখো কি সুন্দর ঘোড়ার সারিরা চলেছে। পর্যটকদের নিয়ে ঘোরার পরে এবার এদের বাড়ি ফেরবার পালা। আর এত যে কথা বলছি, আনন্দ করছি, এর মাঝখানে কিন্তু পেটেও একটু খিদের টান লেগেছে। তাই ভাবলাম পেহেলগামে এসে অথেন্টিক কাশ্মীরি স্ট্রিট ফুড ট্রাই করা যাক। এই যেটা দেখছো সেটা হচ্ছে কাবাব। কাশ্মীরি কাবাবটা কিন্তু তুমি যে কোনো জায়গায় পাবে। আর তার সাথে থাকবে একটা রুটির মতো, মানে ওটা ময়দার একদম পাতলা রুটির মতো, যেটাকে বলা হয় লাওয়াসা। এই লাওয়াসা কাবাব আর তার সাথে চাটনি। চাটনিটার মধ্যে মেন ইনগ্রেডিয়েন্ট মূলো। ব্যাস, সব মিলিয়ে ঠান্ডার মধ্যে পুরো জমজমাট একটা পারফেক্ট ডিশ। আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল, অনেক নতুন আশা নিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আরু ভ্যালি। সকাল থেকেই ঝকঝকে রোদ্দুর উঠেছে আর পেহেলগামের সৌন্দর্যের দ্যুতি আরও অনেক গুণ বেড়ে গেছে। ডান দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পেহেলগামে শ্রী গৌরী শঙ্কর টেম্পল। একবার ওখানেও যাব, তবে আগে ভ্যালিগুলো ঘুরে আসা যাক। আমি যেখানেই ঘুরতে যাই না কেন চেষ্টা করি স্থানীয় মানুষদের সাথে বাক্যালাপের মাধ্যমে সেই জায়গাটা সম্পর্কে কিছু না কিছু তথ্য জানবার জন্য। এই তথ্যগুলো আসলে অনেক সময় বই পড়ে বা ইন্টারনেট ঘেঁটে জানা সম্ভব নয়। যারা ওখানকার স্থানীয় মানুষ তারা এমন কিছু খুঁটিনাটি বলতে পারেন যেগুলো আমাদের কল্পনাতেই। এভাবেই আমাদের সারথী ভাই এর সাথে কথা বলতে বলতে শুনছিলাম যে এর আগে নাকি এরকম কোনো পেহেলগামের ভ্যালি স্পেসিফিকেশন ছিল না। মানে এখন যেমন আমরা বলছি আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, তো আলাদাভাবে যে ভ্যালিগুলোর নাম হয়েছে সেগুলো পর্যটকদের কাছে ছিল না। পেহেলগাম এমনিতেই এত সুন্দর, আগে এসে মানুষজন ঘুরতে বেরিয়ে যেতেন। তবে এই ভ্যালিগুলোর নাম হওয়ার পরে আমাদের ক্ষেত্রে কিন্তু সুবিধাই হয়েছে। নিজেদের মতো টাইম ম্যানেজমেন্ট করে আমরা সেই দর্শনীয় স্থানগুলোতে পৌঁছে যেতে পারি। পেহেলগামের প্রতিটা ভ্যালি তার মনোরম তৃণভূমির জন্য বিখ্যাত। তুমি বেতাব ভ্যালি বলো বা আরু ভ্যালি বলো বা বৈশারণ ভ্যালি, এত ভাস্ট আর এত সুন্দর দৃশ্য হবে নাই বা কেন পর্যটকদের কাছে জনপ্রিয়। দেখেছো বন্ধুরা কিরকম বরফ গলে নদীর আকারে পাহাড়ের গা বেয়ে নামছে। যতদূর জেনেছি এই বরফ গলার জলটা আসছে কোলাহই হিমবাহ থেকে। আরু ভ্যালি পৌঁছাবার আগে নিচে যেই গ্রামগুলো দেখছো সেখানে থেকে কিন্তু অনেকেই ট্রেকিং করতে আসে। আর পেহেলগামে ঘোরবার সময় যেদিকেই যাবে এই যে নদীটা দেখছো সেটা হলো লিডার নদী। চলার পথটা যে কি অপূর্ব বন্ধুরা, যতই ডেসক্রিপশন দিই না কেন কিছুতেই তোমাদের মন খুলে বোঝাতে পারবো না। দূরে বরফে ঢাকা পর্বতমালা, একদিকে এত মনোরম তৃণভূমি আর পাইন ফরেস্ট। এখানে দাঁড়িয়ে শুধুই বুক ভরে নিঃশ্বাস নিতে হয়। আমরা আরু ভ্যালির যে জায়গাটা দিয়ে ঢুকছিলাম সে জায়গাটাকে বলা হয় ক্যাফেটেরিয়া পার্ক। এখানে এন্ট্রি ফি তো দেখেই নিলে, অ্যাডাল্টের জন্য 30 রুপিস করে আর বাচ্চাদের জন্য 15 রুপিস করে। এক্ষেত্রে একটা কথা বলি, এন্ট্রি ফি দিয়ে ঢুকবার পর
এত সুন্দর দৃশ্য দেখে মানুষজন ভুলেই যায় সময়ের কথা। এটা খুব স্বাভাবিক। আর এত বড় জায়গাটাকে এক্সপ্লোর করতে গেলে সত্যি কথা বলতে প্রচুর সময় দরকার। তবে গাড়িতে করে যখন আসছি আমরা, সেখানে কিন্তু একটা টাইম লিমিট থাকে। এটা পেহেলগামের যে ট্যাক্সি সিন্ডিকেট ওদেরই নিয়মে বেঁধে দেওয়া। গুড মর্নিং ফ্রম আরু ভ্যালি। কালকে আমরা পেহেলগাম পৌঁছে গেছিলাম। পৌঁছে যাবার পরই বেতাব ভ্যালি গেছিলাম। আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি সেই গল্পটা, যে কালকে পৌঁছাবার পরেই কীভাবে বৃষ্টিতে আমরা আটকে গেছিলাম। সেই জন্য আজকে সকাল থেকে অধীর আগ্রহে বসেছিলাম যে কখন আমরা আরু ভ্যালি বা চন্দনওয়ারি যেতে পারবো। আমি জানি না এই আরু ভ্যালি কভার করার পরে চন্দনওয়ারি যেতে পারবো কিনা, তবে ফিলিং পজিটিভ অ্যাটলিস্ট। এই মুহূর্তে আমি আরু ভ্যালিতে এসেছি এবং খুব সুন্দর ওয়েদার, দারুণ এনজয় করছি। এই দেখো বন্ধুরা, আমার সাথে সাথে আমার ছোট্ট মেয়েটারও কি আনন্দ, মুখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আরু ভ্যালিতে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন চন্দনওয়ারির দিকে। ওই যে তোমাদের সাথে বলছিলাম না, যেখানে ট্যাক্সি সিন্ডিকেটেদের কিছু নিয়ম আছে এবং সেই নিয়ম অনুযায়ী ওনারা একটা সময় বেঁধে দেন এক একটা ভ্যালির ক্ষেত্রে। আসলে অনেক ক্ষেত্রেই কিছু পর্যটক সব ভুলে গিয়ে ছবি তোলার ভিডিও করতে গিয়ে ভুলেই যান সময়ের কথা। এক্ষেত্রে তবে একটা উপায়ও আছে, ওনারা একটা এক্সট্রা চার্জ নেন। আমার নিজের ক্ষেত্রেও হয়েছে। গতকাল বেতাব ভ্যালিতে যখন খুব বৃষ্টি পড়ছিল, অপেক্ষা করেছিলাম, তখন আমি সময়ের কথা আমি মাথায় রাখিনি। ভেবেছিলাম এত দূর যখন এসছি তখন বৃষ্টিটা থামা অবধি অপেক্ষা করে কিছু টাকা এক্সট্রা দিতে হলে দেব। এই দেখো বন্ধুরা, চন্দনওয়ারি পৌঁছে যাচ্ছি। কি অপূর্ব লাগছে তাই না? এই দেখো, যাত্রীদের স্বাগত জানানো হচ্ছে এখানে। আসলে চন্দনওয়ারি এমন একটা পয়েন্ট যেখান থেকে প্রতি বছর অমরনাথ যাত্রার জন্য প্রচুর মানুষ ভিড় করেন। তাদের মনের একটুকুনি আশা আমাদের ভোলে বাবার দর্শন করবেন বলে। অমরনাথ যাত্রার জন্য মূলত দুটো পথ আছে, একটা হচ্ছে চন্দনওয়ারি দিয়ে, একটা হচ্ছে বালতাল দিয়ে। চন্দনওয়ারির রাস্তাটাতে সময় লাগলেও এটা দিয়ে যাওয়াটা অনেকটা বেশি ইজি। বালতাল দিয়ে ঠিক অপোজিট ব্যাপার, রাস্তাটা অনেকটা খাড়াই, সময় কম লাগে, তবে দুর্গম বেশি। চন্দনওয়ারি যাওয়ার এই রাস্তাটাতে যেতে যেতে ভীষণ শিহরিত হয়ে যাচ্ছিলাম। প্রতি বছর কত তীর্থযাত্রী পুণ্যার্থীরা মনে আশা নিয়ে আসেন, কতটা পথ তারা পরিশ্রম করে শুধুমাত্র উপরে অমরনাথ গুহায় যাওয়ার জন্য। এই দৃশ্য দেখতে দেখতে সত্যি বাকরুদ্ধ হয়ে যেতে হয়, থমকে দাঁড়াতে হয়, আর মাথা হয়ে যায় নত। এই সুবিশাল পর্বতমালার কতটা কাছাকাছি পৌঁছাতে পারবো তা আমি জানি না। পাদদেশে এসে পৌঁছেছি, এই আমার ভাগ্য। একটুখানি সামনে গিয়ে বরফকে ছুঁয়ে দেখা, এর থেকে বেশি আমার আর কিছুই চাওয়ার নেই। দূর থেকে যতই সুন্দর লাগুক না কেন বন্ধুরা, এই বরফের উপর দিয়ে চলাটা যে কতটা দুরূহ ব্যাপার সেটা পদে পদে টের পাচ্ছিলাম। একটু সামনে হাঁটবো কি মনে হচ্ছে গড়িয়ে বোধহয় পড়ে যাব। তোমরা যখন আসবে বন্ধুরা, একটাই কথা বলতে পারি, অবশ্যই সাবধানতা নিয়ে চলবে। পারলে এরকম একটা লাঠি জোগাড় করে নিও। চারপাশে এরকম অনেক পড়ে থাকে, ছোট ছোট গাছের টুকরো বা এরকম লাঠি তোমরা রেডিমেডও নিয়ে আসতে পারো। আর আমার তরফ থেকে আরেকটা সাজেশন রইল, এত সূর্যালোকের মধ্যে বরফের দিকে বারবার তাকিও না, চোখের জন্য ক্ষতি হবে।
আর অবশ্যই ভালো একটা সানগ্লাস আর ইউভি প্রোটেকশন নিয়ে তবেই আসবে, না হলে স্কিনেরও 12টা বেজে যাবে। যাই হোক, চন্দনবাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর চন্দনবাড়ি থেকে পেহেলগামের মার্কেটে ঢোকার আগে এইখানে দেখলাম বেতাব ভ্যালির এরিয়াল ভিউটা। গতকাল তো এসছিলাম বেতাব ভ্যালিতে, সে এক অন্যরকম দৃশ্য ছিল। আর আজকে এরিয়াল ভিউটা উপভোগ করতে করতে আরও একটা অন্যরকম দৃশ্য পেলাম। প্রতিটা রূপই না এত অসাধারণ, এত অনবদ্য যে ভাষায় প্রকাশ করা যায় না। ফেরবার সময় গেলাম এই গৌরীশঙ্কর মন্দিরে। এর আগে এই মন্দিরটা সম্পর্কে আমি খুব বেশি কথা কারোর কাছ থেকে শুনিনি। সত্যি কথা বলতে এখানে আসবার আগে যে কটা ভিডিও দেখেছি বা মানুষজনের সাথে প্রসঙ্গক্রমে পেহেলগাম সম্পর্কে আলোচনা হয়েছে, তাতে কেউই আমাকে এই মন্দিরটার উল্লেখ করেননি। যাই হোক, চলার পথে যখনই এই মন্দিরটা আমি দেখতে পেয়েছিলাম তখন থেকে মনে একটা ইচ্ছা ছিল, তাই মন্দিরটাতে নিজেরা যেমন গেলাম তেমনই ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তোমরা যদি কখনো পেহেলগামে আসো, চাইলে এই মন্দিরটা অবশ্যই দর্শন করো। এবার পেহেলগাম থেকে ফেরবার পালা। এখান থেকে বেরিয়ে আমরা শ্রীনগরেই যাব। আমার বরের খুব ইচ্ছা ছিল পেহেলগামের বৈশরণ ভ্যালি যাওয়ার। আসলে কিছু কিছু ভিডিওতে দেখেও এতটাই মুগ্ধ হয়ে গেছিল যে বারবার বলছিল ঘোড়ার রাইডটাতে করে যদি যাওয়া যায় সেটা একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে। কি জানি আমি লাস্ট মোমেন্টে সেটাকে নাকচ করে দিই। আজ এতদিন বাদে এসে এই কথাটা ভাবলেই না বুকের ভিতরটা কেঁপে ওঠে। সেদিন 22শে এপ্রিলই ছিল। 22শে এপ্রিল যদি আমরা বৈশরণ ভ্যালিতে যেতাম, না জানি কি হতো আমাদের সাথে। হয়তো কোনো ইতিহাসের সাক্ষী হয়ে যেতাম। এভাবে যে হাসতে খেলতে ভিডিও করে ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হয়তো আর হতো না কোনো দিন। সেদিন কি যে হয়েছিল বন্ধুরা, তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। ভেতর থেকে একটা বার্তা আসছিল, বৈশরণ ভ্যালি না গেলেই ভালো। অথচ দেখো, আমি কিন্তু পেহেলগামকে ভীষণ ভালোবেসে ফেলেছিলাম। তাই পেহেলগাম ছাড়ার সময় সাময়িক একটু দুঃখ থাকলেও পরে যখন ফেরার পথে এই ঘটনাটা সম্পর্কে মেসেজ পাই, তখন জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছিলাম। চোখের জল বাদ মানছিল না। যাই হোক বন্ধুরা, আজকে এপিসোডটা এখানেই শেষ করছি। ফেরার পরে কি হয়েছিল সেটা জানতে হলে তোমাদেরকে দেখতে হবে নেক্সট এপিসোড। সকলে ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।